হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবিসিএস অফিসার। তাহলে আজ আমরা পড়ছি ডাব্লিউবিসিএসের ইতিহাস, স্বদেশ সভ্যতা ও বিশ্ব, জীবন মুখোপাধ্যায়ের লেখা। ঠিক আছে, তো আজকে আমরা পড়ব বৈচিত্র্যের মধ্যে ঐক্য। চলো শুরু করা যাক। ওকে, তাহলে কালকে আমরা পড়েছিলাম, যদি এবার দেখে নিই তাহলে দেখবো যে ভারত ইতিহাসে প্রকৃতির প্রভাব, অর্থাৎ ভারতের ইতিহাসের উপর প্রকৃতি কী কীভাবে প্রভাব ফেলেছে। আর আজকে পড়বো ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অর্থাৎ ভারতের বিভিন্ন বৈচিত্র্যর, এটার কথা অর্থ হলো যে ভারতের বিভিন্ন যে বৈচিত্র্যতা আছে, কালকে যদি শুনে থাকো তাহলে ভালো করে শুনবে যে বৈচিত্র্য, ভারতের যে বৈচিত্র্য, ভারতকে বলা হচ্ছে যে এক বিভিন্ন, অর্থাৎ এক নিজের তৈরি, এক নিজের অদ্ভুত বৈচিত্র্যের একটা ঐক্য রয়েছে, অদ্ভুত একটা বৈচিত্র্য রয়েছে। সেই বৈচিত্র্যগুলোর মধ্যেও এতগুলো যে ভারতের বৈচিত্র্য, প্রতিটা স্টেট যে অন্যান্য স্টেট থেকে আলাদা, তাদের মধ্যে যত বৈচিত্র্য, সেই বৈচিত্র্যগুলো থাকা সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে একটা অদ্ভুত ঐক্য রয়েছে, অর্থাৎ একতা রয়েছে। ঠিক আছে, তাহলে দেখি কি বলছে। ভারতবর্ষ হলো বৈচিত্র্যের লীলাভূমি। প্রাকৃতিক পরিবেশ, জনগোষ্ঠী, ভাষা, ধর্ম, সামাজিক আচার আচরণ, পোশাক পরিচ্ছদ ও জীবনযাত্রা প্রণালী, সব দিকেই এই বৈচিত্র্যের সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কি বলছে, প্রাকৃতিক পরিবেশ, জনগোষ্ঠী, ভাষা, ধর্ম, সামাজিক আচার-আচরণ, পোশাক পরিচ্ছদ, জীবন প্রণালী, এই সবগুলি কিন্তু প্রতিটা স্টেটে আলাদা, প্রতিটা ভারতের কোণায় আলাদা। ঠিক আছে, এবার প্রতিটা জায়গায় এত পোশাক পরিচ্ছদ আলাদা, জীবনযাত্রা আলাদা হলে এগুলোর মধ্যে কি থাকে, একটা তফাৎ থেকে যায় যে না তোমার পোশাক আলাদা, না তোমার জীবনযাত্রা আলাদা, তুমি আমার থেকে আলাদা থাকবে, এরকম কিন্তু নেই এখানে। ভারতে কি আছে যে তোমার পোশাক আলাদা হোক, তোমার জায়গা আলাদা হোক, তোমার ভাষা আলাদা হোক, তোমার ধর্ম আলাদা হোক, যাই তোমার আলাদা হোক না কেন, কিন্তু আমরা যেহেতু এক, কারণ আমরা ভারতবাসী। ঠিক আছে, এবারে যে সব দিকে এই বৈচিত্র্যের সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। উত্তুঙ্গু পর্বতশ্রেণী, উত্তাল সমুদ্র, নদীমাতৃক বিস্তীর্ণ সমভূমি, অসংখ্য নদ নদী, গহন অরণ্যানী, ঊষর মরুপ্রান্তর প্রভৃতি এদেশকে অপরূপ বৈচিত্র্যে পূর্ণ করেছে। যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম ও ভাষার মানুষের আগমন হয়েছে এই ভারতভূমিতে। বিভিন্ন অঞ্চল ও জাতিভেদে তাদের আচার আচরণও পৃথক। কাল যদি তোমরা যদি ক্লাসটা করে থাকো তাহলে দেখবে যে কাল আমি বলেছিলাম যে ভারতের মধ্যে কত বাহ্যিক জাতি উপজাতি যারা এসেছিল ভারতের ব্যবসা বাণিজ্য করতে, এবং তারা স্থায়ীভাবে থেকে গেছিল। ঠিক আছে, এবার বলছে যে পর্বত, অরণ্যানী, মরুপ্রান্ত সমস্ত কিছু ভারতকে একটা অপরূপভাবে সাজিয়ে রেখেছে। ঠিক আছে, এরকম সাজিয়ে থাকার জন্য ভারতকে কিন্তু কালকে যদি দেখে থাকো তাহলে দেখবে কালকে আমি বলেছি যে ভারতকে বলা হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ মহাদেশ, অর্থাৎ একটা মহাদেশের মধ্যে যেমন বৈচিত্র্য থাকে, ভারত কিন্তু একটা ছোট্ট দেশ হয়ে সেই একই পরিমাণের বৈচিত্র্যতা রয়েছে। ঠিক আছে, এরপর মানে বলতে চাইছে যে ভারতের অপরূপ সৌন্দর্য, এবং অপরূপ সৌন্দর্যের কারণে বহু জাতি যারা বাইরে থেকে এসেছিলো তারা কিন্তু ভারতে স্থায়ীভাবে থেকেও গেছে। ঠিক আছে, এই স্থায়ীভাবে থাকার ফলে বিভিন্ন আলাদা জাতির মানুষ, আলাদা ধর্মের মানুষ তারা ভারতে এসেছে, এবং ভারতের মধ্যে বিভিন্ন ধর্ম ও বিভিন্ন জাতির প্রবেশ ঘটিয়েছে। এত জাতি, এত ভিন্নতা থাকা সত্ত্বেও কিন্তু ভারতের মধ্যে একটা ঐক্যতা থেকে যাচ্ছে। তারপর যে বিভিন্ন অঞ্চল ও জাতিভেদে তাদের আচার আচরণও পৃথক। এই বৈচিত্র্যের প্রতি ইঙ্গিত করে ঐতিহাসিকেরা ভারতকে বিশ্বের সারাংশ বলে বর্ণনা করেছেন। ঠিক আছে, এই এত বৈচিত্র্যতা দেখে কি করছে যে ইতিহাসে মানে ঐতিহাসিকরা বলছে বিশ্বের সারাংশ। ঠিক আছে, একটা সারাংশের মধ্যে যেমন একটা গল্পের কি কি রয়েছে, মানে গল্পের মধ্যে যেটা রয়েছে সেটাকে আমরা ছোট করে সারাংশতে পড়ে দেখে নিতে পারি। ঠিক আছে, যে ওই সারাংশটা পড়েই বোঝা যায় যে গল্পের বিষয়বস্তুটা কী, বা কবি কী বলতে চাইছে সেটা সারাংশ পড়েই বেশি ভালো বোঝা যায়। ঠিক আছে, তো সেরকমই যে গোটা পৃথিবীর মধ্যে এতগুলো যে দেশ রয়েছে, এবং সমস্ত দেশের মিশ্রণ বলা যেতে পারে ভারতকে। ঠিক আছে, তাই ঐতিহাসিকরা ভারতকে বলেছে বিশ্বের সারাংশ বা এপিটোম অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এরপর হচ্ছে এই বিপুল বৈচিত্র্যের অন্তরালে একটি ঐক্যের স্রোত যুগ যুগ ধরে ভারতীয় জীবনে প্রবাহিত। এই বিপুল বৈচিত্র্যের অন্তরালে একটি ঐক্যের স্রোত যুগ যুগ ধরে ভারতীয় জীবনে প্রবাহিত। ওই যে বললাম যে এতগুলো জাতি বা এতগুলো ভাষার মানুষ, এতগুলো ধর্মের মানুষ থাকা সত্ত্বেও কিন্তু ভারতের মধ্যে একটা অদ্ভুত রকমের ঐক্য রয়েছে, যেটি যুগ যুগ ধরে চলে আসছে, এবং সেই যুগ যুগ ধরে মানে যুগ যুগ ধরে ওই ঐক্যটা চলে আসার ফলেই কিন্তু ভারতের যত রকমের মানুষ এসছে আজ পর্যন্ত, তারা কিন্তু সবাই স্থায়ীভাবে থেকে গেছে। অর্থাৎ যত বৈদেশিক শক্তি বা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের লোক, মানে বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করতে এসছে যারা, তারাও কিন্তু ভারতে বসবাস করেছে এবং ভারতে থেকে গেছে। কারণ ভারতটা এরকমই যে সেটা স্বয়ংসম্পূর্ণ মহাদেশের মতো, যে এত বৈচিত্র্যতা, এত এত সুন্দরতা সেগুলির মধ্যে, যে তারা ভারতটাকে আর ছেড়ে যেতে পারেনি। ঠিক আছে,
তারপর হচ্ছে যে এই বিপুল বৈচিত্র্যের অন্তরালে একটি ঐক্যের স্রোত যুগ যুগ ধরে ভারতীয় জীবনে প্রবাহিত। ঐক্য ও সমন্বয় হলো ভারতীয় জীবনের মূল সুর। ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর সমন্বয়ের আদর্শকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলে আখ্যায়িত করেছেন। এটা আমি হাইলাইট করেছি এই কারণে যে এটা পড়তে হবে, কারণ এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসে। আগে যেগুলো পড়ালাম এখনই, সেগুলো কিন্তু সেরকম টাইপের প্রশ্ন কিন্তু আসে না। সেগুলো কি হচ্ছে, ওই একটা গল্পের মতো তোমরা শুনে রাখো, কারণ এগুলো তোমাদের বেস তৈরি করতে ভালো লাগবে, যে ভারত সম্বন্ধে তোমাদের ভালোবাসাটা জাগিয়ে তুলবে। কিন্তু প্রশ্ন যদি বলা হয় তাহলে প্রশ্ন কিন্তু এই যে হাইলাইট করেছি এরকম আসে, যে ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর সমন্বয় আদর্শকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলে আখ্যায়িত করেছেন। ঠিক আছে, তাহলে এরকম প্রশ্ন আছে যে ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর সমন্বয় আদর্শকে কী কীরকম বলেছেন, বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য এরকম কথাটি কার। ঠিক আছে, এটা লিখতে হবে যে ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর সমন্বয় আদর্শকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলে আখ্যায়িত করেছেন। ঠিক আছে, তারপরে রয়েছে যে তার মতে সন্দেহাতীতভাবে ভারতে একটি মূলগত ঐক্য বিদ্যমান। ঠিক আছে, সন্দেহাতীতভাবে ভারতের মধ্যে একটা মূলগত ঐক্য কিন্তু বিদ্যমান। ওই যে বললাম যে এখানে যে আগেও বলেছিল যে একটি ঐক্যের স্রোত যুগ যুগ ধরে ভারতীয় জীবনে প্রবাহিত। ঠিক আছে, সেটাই বলছে যে একটা তার ওইখানে কি ছিল, যে একটা ঐক্য রয়েছে যেটা যুগ যুগ ধরে চলে আসছে। আবার আবার বলছে সন্দেহাতীতভাবে ভারতের মধ্যে একটি মূলগত ঐক্য বিদ্যমান। ঠিক আছে, সেটাই বলছে আবারও যে একটা মূলগত কিন্তু একটা ঐক্য থেকে যাচ্ছে, বিদ্যমান মানে থেকে যাওয়া। ঠিক আছে, একটা মূলগত কিন্তু একটা ঐক্য থেকেই যাচ্ছে, যতই বাহ্যিক শক্তি আসুক না কেন, কেউ কিন্তু ওই ঐক্যটাকে পাল্টাতে পারছে না, কারোর মধ্যে বিভেদ করতে পারছে না। কেন, ওই একটা অদ্ভুত একটা ঐক্য কিন্তু যুগ যুগ ধরে চলেই আসছে। ঠিক আছে, তারপর বলছে যে এই ঐক্য ভৌগোলিক একত্ব ও রাজনৈতিক একতা অপেক্ষাও বহু গভীর ও অন্তরতর। ঠিক আছে, কি বলছে, এই ঐক্য ভৌগোলিক একত্ব ও রাজনৈতিক একতা অপেক্ষা বহু গভীর ও অন্তর। ঠিক আছে, মানে এটা বলছে কোনো ভৌগোলিক ব্যাপার নয় বা কোনো রাজনৈতিক একতা কিন্তু নয় এটা। ঠিক আছে, এটা কিন্তু অন্তরের একটা মানে খুবই কিন্তু গভীর, মানে মনের ভিতর থেকে এগুলো ভারতবাসীদের মধ্যে আছে, যে একতাটা কিন্তু মনের ভিতরে আছে ভারতবাসী। ঠিক আছে, তারপর বলছে কবির কণ্ঠেও প্রতিধ্বনিত হয়েছে ওই এই ঐক্যের আদর্শ। ঠিক আছে, এর কবি বলতে এখানে কি আছে, নানা ভাষা নানা জাতি নানা পরিধান বিবিধ মাঝে দেখো মিলন মোহন, এটা কিন্তু রবীন্দ্রনাথের লাইন। ঠিক আছে, এবার বলছে কবির কণ্ঠেও প্রতিধ্বনিত হয়েছে, কবি বলতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। কবি কণ্ঠেও প্রতিধ্বনিত হয়েছে ঐক্যের আদর্শ, যে নানা ভাষা নানা জাতি নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। ঠিক আছে, তাহলে কবি কি বলতে চাইছে, যে নানা ভাষা, বিভিন্ন ধরনের ভাষা, বিভিন্ন রকমের জাতি, বিভিন্ন ধরনের পরিধান আলাদা আলাদা, বিভেদের মাঝেও দেখো মিলন মহান। ঠিক আছে, এত বিভেদের মাঝেও কিন্তু কি রয়েছে, একটা ঐক্য রয়েছে ভারতবাসীদের মধ্যে। ঠিক আছে, তারপর হচ্ছে সুপ্রাচীন অতীত থেকে হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগ ভারতবর্ষ নামে পরিচিত ছিল। মনুসংহিতা ও বিষ্ণু পুরাণে বিভিন্ন শ্লোকে অখণ্ড ভারতবর্ষের ধারণা পরিলক্ষিত হয়। তাহলে দেখবো যে পুরাণ সাহিত্যগুলোতেও কিন্তু লেখা আছে যে ভারত কিন্তু একটা অখণ্ড দেশ, ভারতে কিন্তু বহু বাহ্যিক শক্তি এসেছে, তাও তাদের কেউ ভাঙতে পারেনি। ঠিক আছে, তাদের মধ্যে একতাটা কেউ দূর করতে পারেনি। সেজন্য এখানে আগেও বলেছে যে একটি ঐক্যের স্রোত যুগ যুগ ধরে রয়েছে, যুগ যুগ ধরে, কারণ কারণ পুরাণ সংহিতার যুগ থেকে এখনকার বর্তমান যুগ পর্যন্ত ভারতের মধ্যে ঐক্যতা রয়েছে। তারপর আছে যে মনে করা হয় যে পৌরাণিক রাজা ভরতের নাম থেকেই এই দেশের নাম হয়েছে, এবং ভারতবাসীকে বলা হয় ভরত সন্তান বা ভরত সন্ততি। তোমরা যদি একবার প্রথম ক্লাসটা করে থাকো তাহলে দেখবে সেখানেও কিন্তু আমি বলেছি যে ভারতকে কি বলা হচ্ছে, ভারতকে বলা হচ্ছে ভরত সন্তান বা ভরত সন্ততি। কেন, কারণ ভরত নামে এক রাজা ছিল, সেই রাজার সমস্ত সে রাজার নামে যেহেতু ভারতবর্ষ নামকরণ করা হয়েছিল, সেজন্য ভারতবর্ষকে বলা হচ্ছে ভরত সন্ততি, বা সমস্ত ওই রাজাটির ছেলে বলা হচ্ছে। ঠিক আছে, তারপর যে হিন্দু তীর্থস্থানগুলি উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী এবং পশ্চিমে দ্বারকা থেকে পূর্বের কামরূপ পর্যন্ত সম্প্রসারিত। ঠিক আছে, হিন্দু তীর্থস্থানগুলি মানে ভারতকে তো হিন্দুস্থান বলা হচ্ছে। ঠিক আছে, সেহেতু বলছি হিন্দু তীর্থস্থানগুলো, যেগুলো তীর্থস্থান রয়েছে, সেই তীর্থস্থানগুলো কোথায় রয়েছে, উত্তরে কাশ্মীরেও তীর্থস্থান রয়েছে, আবার দক্ষিণে কন্যাকুমারীতেও তীর্থস্থান রয়েছে। সেরকমই আবার পশ্চিমেও রয়েছে পশ্চিমে দ্বারকাতেও তীর্থস্থান রয়েছে, এবং পূর্বে কামরূপেও তীর্থস্থান রয়েছে। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি যে ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত এরিয়াতেই কিন্তু একতাটা বা ঐক্যতাটা কিন্তু বর্তমান থেকে যাচ্ছে। ঠিক আছে, সরি। তারপরে হচ্ছে
বলা বাহুল্য, না সরি, হিন্দুর আচমন মন্ত্রে কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, পুষ্কর, নর্মদা ও কাবেরীর নাম একত্রে উচ্চারিত হয়। ঠিক আছে, মানে সমস্ত মানে হিন্দুদের যে কি বলে ওটাকে পাঠ করে, হিন্দুদের ধর্মগ্রন্থ যখন পাঠ করে তখন আমরা কি দেখতে পাবো যে সেখানে কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, পুষ্কর, নর্মদা, কাবেরী এই সমস্ত নামই কিন্তু সেখানে বিদ্যমান। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে একই বইয়ের মধ্যে সমস্ত কিছু রয়েছে ভারতবর্ষে, অর্থাৎ একতাটা কিন্তু এই একই বইয়ের মধ্যে লেখা আছে যে ভারতের সমস্ত অর্থাৎ ধর্মগ্রন্থ বলা হয়েছে যে সমস্ত জায়গার একতাটা। তারপর আছে বলা বাহুল্য যে এই ভাগবত ঐক্য ভারতীয় ঐক্যের অন্যতম প্রধান অবলম্বন। ভারতবর্ষ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মনে সমুদ্র হিমাচল এক বিশাল ভূখণ্ডের জাগ্রত হয়। ঠিক আছে, এটাই বলছে যে ভারতবর্ষের মনে যে ঐক্যতাটা আছে, এই ভারতবর্ষের নামটা করে আমি তোমাদেরকে যেটা বললাম যে এখানে কিন্তু পড়ার কিন্তু কিছু নেই খুব বেশি মুখস্থ করার, অর্থাৎ মানে মুখস্থ করা নেই বলতে গেলেই চলে। এখান থেকে হয়তো 3 থেকে কি 4টে প্রশ্ন আসতে পারে এই আজকে যতটা পড়াবো সেখান থেকে। কিন্তু এগুলো কি করবে, এগুলো হলো তো মানে এগুলো তোমাদের কি করবে যে তোমাদের ভিতরের একটা ভালোবাসাটাকে জাগাবে, যেটি দেশের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, অর্থাৎ এই দেশের প্রতি যেটা ভালোবাসা সেটা অতীত থেকে যেরকমভাবে হয়ে আসছে, অর্থাৎ যে ঐক্যতাটা রয়েছে ভারতে কীরকম ঐক্যতা ছিল, যুগ যুগ ধরে যে ঐক্যতাটা চলে আসে সেটা মনের ভিতরে জাগ্রত করবে। ঠিক আছে, সেগুলোর জন্যই দেওয়া হচ্ছে, ফালতু ফালতু তো আর এমনি দেওয়া হয়নি এগুলো। ঠিক আছে, ভারতের অতীত সম্বন্ধে তুমি জানবে কিন্তু সেখান থেকে কোনো প্রশ্ন আসবে না। এগুলো তোমার ইন্টারনাল ডেভেলপমেন্ট যাকে বলা হয়। ঠিক আছে, মেন্টাল ডেভেলপমেন্ট কিন্তু নয়। ঠিক আছে, তারপর দেখি কি বলছে। তারপর বলছে বলা হলো ভারতবর্ষ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই আমাদের মনে সমুদ্র হিমাচল এক বিশাল ভূখণ্ডে জাগ্রত হয়, ভূখণ্ডের ধারণা জাগ্রত হয়। তো ভারতবর্ষ বললে আমরা কি মনে করি যে একটা সমুদ্র হিমালয় যুক্ত একটা বৃহৎ দেশ। ঠিক আছে, এবার বলছে অখণ্ড ভারতের কথা চিন্তা করেই হিন্দু শাস্ত্র ঘোষণা করেছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। ঠিক আছে, এবার বলছে যে অখণ্ড ভারত, এখনকার তো খণ্ডিত ভারত হয়ে গেছে, বাংলাদেশ আলাদা হয়ে গেছে, পাকিস্তান আলাদা হয়ে গেছে। ঠিক আছে, যখন অখণ্ড ভারত যখন ছিল তখন কি হয়েছে, তখন পুরাণেও বলে, হিন্দু শাস্ত্র বা পুরাণেও বলেছে যে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী জন্মভূমি স্বর্গাদপি অর্থাৎ স্বর্গের চেয়েও গরীয়সী, মানে এগিয়ে আছে। ঠিক আছে, অর্থাৎ জননী আর জন্মভূমি স্বর্গের থেকেও বড়। তারপর যে যুগ যুগ ধরে গ্রিক, পারসিক, শক, কুষাণ, পল্লব, হুন প্রভৃতি জাতির মানুষ পৃথক সংস্কৃতি ও আচার আচরণ নিয়ে ভারতে প্রবেশ করেছে, কিন্তু ভারতীয় সংস্কৃতির চিরাচরিত মৌলিক রূপকে তারা কোনোভাবে বিনষ্ট করতে পারেনি। আগেও যেটা পড়লাম আমরা যে আমি বললাম যে তোমাদেরকে যে বিভিন্ন জাতি ভারতে এসছে, গ্রিক, হুন, পল্লব, কুষাণ, শক, পারসিক, এই জাতিগুলো কিন্তু আলাদা, প্রত্যেকে কিন্তু একে অপরের থেকে আলাদা, প্রত্যেকের সংস্কৃতি আলাদা, প্রত্যেকের কালচার আলাদা, প্রত্যেকের আচার আচরণ আলাদা। ঠিক আছে, এরা সবাই কিন্তু ভারতে এসে বসবাস করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু তারা কি করতে পারেনি, ভারতের মৌলিক চিরাচরিত সংস্কৃতিকে কিন্তু তারা পাল্টাতে পারেনি। অর্থাৎ ইন্ডিয়ান কালচার যেটি রয়েছে সেটিকে কিন্তু ইন্ডিয়ান কালচারটাকে কোনোদিন কেউ পারসিক কালচার বা গ্রিক কালচার বা কুষাণ কালচার বা হুন কালচার করতে পারেনি। তারা কিন্তু ইন্ডিয়ান কালচারটাকে ইন্ডিয়ান কালচার হিসেবে রেখেছে। এমনকি উল্টে গেছে, ওদের যে পারসিক কালচার, শক কালচার, হুন কালচার, সেগুলো কিন্তু ইন্ডিয়ান কালচার, মানে ইন্ডিয়ান কালচার কিন্তু সেসব কালচারের উপর প্রভাব ফেলেছে। ঠিক আছে, এবং তারা ভারতবর্ষের মতো হতে চেয়েছে বা হয়েছেও। ঠিক আছে, তারপরে দেখব সমন্বয়ের আদর্শে বিশ্বাসী ভারতবর্ষ ভারতবর্ষ আগন্তুক মতবাদকে গ্রহণ করে নিজ সংস্কৃতিকে পুষ্ট করেছে, এবং বিদেশিরাও ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি গ্রহণ করে কালক্রমে ভারতীয় সমাজে বিলীন হয়ে গেছে। কি বলেছে যে আমি যেটা এখনই বললাম যে তাদের ভারত কিন্তু ওদের উপর প্রভাব ফেলেছে, কিন্তু ওরা কিন্তু ভারতীয় সংস্কৃতির উপর প্রভাব ফেলেনি। সেটাই বলেছে যে আগন্তুক মতকে গ্রহণ করে নিজের সংস্কৃতিকে পুষ্ট করেছে। ঠিক আছে, অর্থাৎ ভারতীয় সংস্কৃতির ভালো দিকগুলোকে নিয়ে কিন্তু তারা নিজের সংস্কৃতিটাকে ঠিক করেছে। তারা কিন্তু তাদের সংস্কৃতিতে ভারতীয় সংস্কৃতি কিছু করতে পারেনি। ঠিক আছে, তাই বলছে বিভিন্ন জাতির সমবায়ে ভারতবর্ষে এক বিশেষ ধরনের মৌলিক সভ্যতা গড়ে উঠেছে, যে সভ্যতা পৃথিবীর অন্যান্য স্থানের সভ্যতা থেকে সম্পূর্ণ পৃথক। এবার এই যে বললাম সমস্ত সভ্যতা থেকে ভালো গুণগুলো মানে ভারতীয় সভ্যতা কিন্তু নিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার সমস্ত সভ্যতার গুণগুলোকে নিয়ে এবার যতই হোক এটা বা অন্য অন্য একটা সভ্যতা বা অন্য 10-12টা সভ্যতা যদি একটা সভ্যতার সঙ্গে থাকে, তাহলে একটু আধটু তাদের সভ্যতার জিনিসগুলো তাদের ভারতীয় সভ্যতার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, কিন্তু তারা ভারতীয় সভ্যতাকে পাল্টাতে পারেনি, কিন্তু ভারতীয় সভ্যতার মধ্যে ওই সভ্যতাগুলোর কিছু কিছু অংশ ঢুকে আছে। ঠিক আছে, কিন্তু এই যে ঢুকে থাকার ফলে ভারতের সভ্যতা নিজেই একে স্বয়ংসম্পূর্ণ, তারপরেই আবার অন্যান্য যেসব
এগুলো রয়েছে, মানে অন্যান্য সভ্যতার যে গুণগুলো রয়েছে সেই গুণগুলোকে নিয়ে প্লাস ভারতীয় সভ্যতার গুণ দুটো একসঙ্গে মিলেমিশে এক অদ্ভুত রকমের সভ্যতার সৃষ্টি করেছে, ঠিক আছে। তারপর বলছে ভারতে প্রায় 2 শতাধিক ভাষা ও উপভাষা থাকলেও কয়েকটি মূল ভাষা থেকেই এই ভাষাগুলির উৎপত্তি, ঠিক আছে। মানে বলছে 2 শতাধিক ভাষা, ভারতে প্রায় প্রায় 200-র বেশি ভাষা আর উপভাষা যে আছে, কিন্তু এই ভাষাগুলো কিন্তু 200 রকমের ভাষা নয়, এটা একটা ভাষা থেকেই সৃষ্টি হয়েছে বিভিন্ন রকম, ঠিক আছে। এটা একটা ভাষা নয়, কয়েকটা মূল ভাষা থেকে। যদি তোমরা সংস্কৃত পড়ো, মানে যদি ক্লাস 12-এ সংস্কৃত পড়ে যদি তোমরা পড়ো, তাহলে দেখবে হিন্দিতে কিছু কিছু আছে, ওখানে লেখা আছে ভাষার ভাগগুলো, ঠিক আছে। যেমন বলছি কিছু, যে ইন্দো ইতালিক, গ্রিক, কেলতিক, হয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের ভাষা আছে, ঠিক আছে। গ্রিক, ইতালিক, কেলতিক প্রভৃতি ভাষাগুলো থেকে ওই ভাষাগুলোর সৃষ্টি হয়েছে, ঠিক আছে। 200 বেশি ভাষা সৃষ্টি হয়েছে ওই 10টা কি 12টা ভাষা থেকে। তারপর হচ্ছে দ্রাবিড় ভাষাগুলি ব্যতীত অন্যান্য ভাষা মূলত সংস্কৃত থেকে উৎপন্ন। দ্রাবিড় ভাষাটা ছাড়া অন্যান্য ভাষাগুলো, দ্রাবিড় ভাষা ছাড়া সংস্কৃত থেকে অন্যান্য বিভিন্ন রকম ভাষা আছে, সেই ভাষাগুলো বেশিরভাগই সংস্কৃত থেকে উৎপন্ন, সেই জন্য সংস্কৃতকে বলা হচ্ছে অন্যান্য ভাষার মা, ঠিক আছে। আমরা যদি সংস্কৃত পড়ি তাহলে দেখতে পাবো প্রথমে লেখা আছে সংস্কৃত ভাষাকে বলা হচ্ছে অন্যান্য ভাষার মা। তারপর আছে প্রাচীন যুগ থেকেই সংস্কৃত ভাষা ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে, ঠিক আছে। এর বলছে প্রাচীন যুগ থেকে সংস্কৃত ভাষা ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। যদি এটাকে বলা হয় যে আমেরিকা, কি আমেরিকা হচ্ছে একটাই ভাষা, ইংলিশ ভাষা, ঠিক আছে। এবার কি করছে যে যে সমস্ত জায়গাতে যদি ইংলিশ থেকে যায় তাহলে কি হয়, যে ভারতের সমস্ত এরিয়ার মধ্যে একটা কানেকশন থেকে যাচ্ছে, যে ওর আমার সমস্ত ভাষায় এক। এখন পশ্চিমবঙ্গের কোনো লোক যদি কেরালা যায়, সেখানকার গিয়ে যদি সেখানকার কেরালার ভাষা বুঝতে না পারে, তাহলে তাদের মধ্যে ঐক্যতা কিন্তু আসবে না ততটা, ঠিক আছে। তাদেরকে একটা কমন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, ঠিক আছে। তারা হয় হিন্দিতে কথা বলবে, নাহলে পশ্চিমবঙ্গের লোকটা আর কেরালার লোকটা দুজনে মিলে কি করবে, ইংলিশে কথা বলবে, ঠিক আছে। কারণ একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকা দরকার দুটো মানুষের মধ্যে কথা বলার জন্য। তাই যেহেতু ভাষার এখানে মিল নেই, সেহেতু লিঙ্কটাও অত বেশি থাকছে না। আবার অন্যান্য আমেরিকায় যদি যাও তাহলে দেখবে ভাষার একটা লিঙ্ক থাকার ফলে গোটা আমেরিকার মধ্যে একটা লিঙ্ক থেকে যাচ্ছে। এবার সেটাই বলছে যে প্রাচীনকালে, অর্থাৎ অনেক বছর আগে কি হয়েছিল, যখন পুরাণের যুগে কি হয়েছিল, পুরাণের যুগে তখন কমন ভাষা বলতে ছিল সংস্কৃত, ঠিক আছে। এবার সমস্ত এরিয়ার মধ্যে যদি সংস্কৃত থেকে যায় তাহলে কি হয়, যে প্রতিটা ভাষার মানুষের সঙ্গে একটা নির্দিষ্ট ভাষায় কথা বলতে পারবে, অর্থাৎ সবার সঙ্গে সবার একটা মিলন ঘটবে। তারপর হচ্ছে ভারতের প্রাচীন যুগ থেকে সংস্কৃত ভাষা ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। ভারতের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত সংস্কৃত ভাষা ও সাহিত্য চর্চার কেন্দ্রগুলিতে বিভিন্ন প্রান্তের ছাত্রেরা সমবেত হয়ে ভারতীয় ঐক্যের আদর্শকে বলবতী করে তুলেছে, ঠিক আছে। এবার কি বলছে, যে ভারতের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত সংস্কৃত ভাষা ও সাহিত্য চর্চার কেন্দ্রগুলিতে বিভিন্ন প্রান্তের ছাত্ররা সমবেত হয়ে ভারতীয় ঐক্যের আদর্শকে বলবতী করে তুলতো। এবার কি বলতে হচ্ছে, যেহেতু সমস্ত জায়গায় আমি বললাম যেমন যে সংস্কৃত ভাষাটা যেহেতু প্রাচীনকালে সমস্ত জায়গায় ছিল, সেহেতু সমস্ত এরিয়ার মানুষগুলো ওই সংস্কৃত ভাষায় যখন ক্লাস করতো বা সংস্কৃত ভাষায় যখন তারা শিক্ষা গ্রহণ করতো, তখন কিন্তু তাদের মধ্যে একতাটা বাড়তো, ঠিক আছে। একজন পশ্চিমবঙ্গের ছেলে আর একজন জম্মু কাশ্মীরের ছেলে, দুজনে গিয়ে যদি কেরালায় গিয়ে যদি তামিল ভাষায় কথা বলে, ঠিক আছে, বা তামিল ভাষা শিখতে শিখতে যদি যায়, এবং তারা যদি দুজনে তামিল ভাষা জানে, তাহলে দুজনের মধ্যে কিন্তু কথা হবে, ঠিক আছে। এবার কথা হওয়ার ফলেই তাদের কিন্তু যোগাযোগ স্থাপন হবে, একটা ঐক্য সৃষ্টি হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি যাই আর সে যদি যায় এবং তাদের যদি কথা যদি না বলতে পারে, তাহলে তাদের মধ্যে কখনোই ঐক্যটা হবে না, ঠিক আছে। ঐক্য মানে বন্ধুত্ব, বলতে গেলে এক ধরনের বন্ধুত্ব বা একটা মিলন। তারপর হচ্ছে এই প্রসঙ্গে স্মরণীয় যে গুপ্তোত্তর যুগ থেকে সংস্কৃত ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা অর্জনে সক্ষম হয়, ঠিক আছে। তাহলে কি বলছে, গুপ্ত যুগ থেকে সংস্কৃত ভাষাকে একটা প্রধান বা রাষ্ট্রীয় ভাষা, আমাদের রাষ্ট্রীয় ভাষা যেমন হিন্দি, ঠিক আছে, সেরকমই রাষ্ট্রীয় ভাষায় পরিণত হয়েছে সংস্কৃত গুপ্ত যুগের পর থেকে। লিপির দিক থেকে বলা যায় যে উত্তর ভারতের অধিকাংশ লিপির উৎপত্তি ঘটেছে ব্রাহ্মী লিপি থেকে। এটা মনে রাখবে তোমরা, এটা হাইলাইটও করে দিচ্ছি আমি, এটা প্রশ্ন আসতে পারে যে উত্তর ভারতের অধিকাংশ লিপির উৎপত্তি কোন লিপি থেকে হয়েছে, ঠিক আছে। এরকম টাইপের প্রশ্ন আসে, শর্ট কোশ্চেন, যে উত্তর ভারতের অধিকাংশ লিপির উৎপত্তি ঘটেছে ব্রাহ্মী লিপি থেকে, ঠিক আছে, মনে রাখবে। তারপর হচ্ছে হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত স্থানে অবস্থিত তীর্থস্থান, নদ নদী ও পাহাড় পর্বতগুলি সকল হিন্দুর কাছে পবিত্র।
হিন্দুর ধর্মীয় আচার অনুষ্ঠানে সর্বত্রই একই মন্ত্র উচ্চারিত হয়। ঠিক আছে, তাহলে কি বলছে, হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তীর্ণ স্থানে তীর্থস্থান নদনদী পার্ক। কি বলছে, আমি যেমন আগে বলেছিলাম যে কন্যাকুমারী, এদিকে দক্ষিণে দক্ষিণে কি আছে, দক্ষিণে কন্যাকুমারী, উত্তরে কাশ্মীর, পশ্চিমে দ্বারকা, পূর্বে কামরূপ, এই সমস্ত এরিয়াতেই যে আগেই বলেছিলাম যে তীর্থস্থান আছে, সেই তীর্থস্থানগুলো থাকার ফলে কি হচ্ছে, সমস্ত এরিয়ার হিন্দু জাতির মধ্যে মিলন ঘটছে। ঠিক আছে, এটা সেটাই বলেছে। তারপর আছে যে হিন্দু, এবার বলেছে হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান সর্বত্র একই মন্ত্র উচ্চারিত হয়। তো ভারতে যে প্রান্তে থাকুক বা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যেহেতু তারা যদি হিন্দু ধর্ম গ্রহণ করে থাকে এবং তাদের যদি ধর্মীয় আচার অনুষ্ঠান হয়, এবং সেই ধর্মীয় আচার অনুষ্ঠানে কিন্তু সবারই একটি একটি মানে সর্বসাধারণ মন্ত্র থেকে যাবে। সেই মন্ত্রটা থাকার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে ঐক্য থাকছে। অর্থাৎ আমার যদি পশ্চিমবঙ্গের এখানে কারোর কোনো বিয়ের অনুষ্ঠান হয়, বিবাহ অনুষ্ঠান হয়, তাহলে তারা যে মন্ত্রটা পড়াবে, এটি জম্মু কাশ্মীরে থাকা বা গুজরাটের ওদিকে থাকা হিন্দুর বিয়েতেও কিন্তু একই ধরনের মন্ত্র তারা পাঠ করবে। ঠিক আছে, এর ফলে কি হয় যে তাদের মধ্যে একটা ঐক্য থেকে যায়। তারপর বলছে বেদ, উপনিষদ, পুরাণ, গীতা, রামায়ণ, মহাভারত সকল হিন্দুর কাছেই পবিত্র ধর্মগ্রন্থ। ঠিক আছে, বেদ, উপনিষদ, পুরাণ, গীতা, রামায়ণ, মহাভারত যেহেতু সমস্ত হিন্দুদের কাছে হিন্দুদের প্রধান গ্রন্থ, তাই তাদের মধ্যে একটা ঐক্য আছে। তাই বলছে মূল সংস্কৃত রামায়ণ ও মহাভারতকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষায় রামায়ণ মহাভারত রচিত হয়েছে। ঠিক আছে, এবার বলছে সমস্ত জায়গায় সংস্কৃত ভাষার প্রভাব কিন্তু ততটা নেই। তারা কি বলছে যে সমস্ত জায়গার তাদের লোকাল ভাষা অনুযায়ী তাদের রামায়ণ ও মহাভারতটিকেও কিন্তু ট্রান্সলেট করেছে, এবং তারা তাদের লোকাল ভাষা নিয়েছে, ফলে তাদের বুঝতে অনেকটা সুবিধা হয়েছে। প্রাচীন ভারতের বিভিন্ন ধর্মগুরুরা ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্মপ্রচার করে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্যের সঞ্চার করেছেন। তাহলে কি ধর্মগুরুরা কি করতো, যে তাদের ধর্মীয় বাণী বলে যে বিভিন্ন মানুষদেরকে তাদের ধর্মের প্রতি প্রভাবিত করতো। এর ফলে কি হয়, প্রভাবিত করার ফলে কি হচ্ছে, প্রতিটা ধর্মগুরুরা কি করছে, তারা কিন্তু অন্যান্য জাতিগুলির মধ্যে বা অন্যান্য এরিয়ার লোকগুলোর মধ্যে যারা ধর্ম সম্বন্ধে জানে না, তাদেরকে কিন্তু ধর্মীয় বাণী শুনিয়ে বা ধর্মীয় ধারণা দিয়ে তারা কিন্তু তাদেরকে আপন করার চেষ্টা করছে। ঠিক আছে, তারপর শঙ্করাচার্য, শ্রী চৈতন্য, মাধবাচার্য, বল্লভাচার্য, তুকারাম, নানক, কবির, তুলসীদাস, সুফি শেখ সেলিম চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি প্রমুখ ধর্মপ্রচারকদের অবদান এ প্রসঙ্গে খুবই উল্লেখযোগ্য। তাহলে এরা কারা ছিল, এরা ছিল সকলেই ধর্ম প্রচারক, অর্থাৎ তারা ধর্মকে প্রচার করে বেড়াতো। ঠিক আছে, তার একবার দেখে নেবো ধর্মপ্রচারকের নামগুলো। শঙ্করাচার্য, শ্রী চৈতন্য, মাধবাচার্য, বল্লভাচার্য, তুকারাম, নানক, কবির, তুলসীদাস, সুফি শেখ সেলিম চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি প্রমুখ ধর্মপ্রচারকদের অবদান এ প্রসঙ্গে খুবই উল্লেখযোগ্য। ঠিক আছে, তারপর দেওয়া আছে যে ভারতীয় ঐক্যের আদর্শ প্রচারে প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকা উল্লেখযোগ্য। ঠিক আছে, আমি যেটা আগেই বললাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু, অর্থাৎ যেখানে সংস্কৃত ভাষা পড়ানো হতো, সেখানে কিন্তু সংস্কৃত ছাত্রছাত্রীদের মধ্যে একটা কমন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছিল। ঠিক আছে, তাদের ফলে তাদের একটা ঐক্যের প্রভাব, মানে ঐক্যের একটা বিল্ড আপ হতো। ঠিক আছে, এবার সেটাই বলা হচ্ছে এখানে যে হুম, অন্যান্য বিভিন্ন প্রাচীন প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকা কিন্তু ঐক্যের প্রসারের ক্ষেত্রে একটা বৃহত্তর ভূমিকা গ্রহণ করে আছে। অর্থাৎ প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ভারতীয়দের মধ্যে ঐক্যতা আনার পেছনে একটি বৃহত্তর ভূমিকা রয়েছে। তারপরে হচ্ছে হিন্দু বিদ্যা চর্চার কেন্দ্র হিসেবে বারাণসী, মথুরা, নালন্দা, তক্ষশিলা, কাঞ্চি, উজ্জয়িনী ও নবদ্বীপ এবং বৌদ্ধ শাস্ত্রানুশীলনের জন্য নালন্দা, বিক্রমশিলা প্রভৃতি বিশ্ববিদ্যালয় অতি গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, তাহলে কি বলছি, আসল কথা ধর্মীয় বাণী নয় বা হিন্দু ধর্মকে পার্টিকুলার করে বলা হচ্ছে না। এরা বলছে যে যেহেতু ধর্ম প্রচার করছে এবং ধর্ম প্রচারের ফলে যখন তারা ধর্মীয় শিক্ষা দিচ্ছে, তখন যে বিভিন্ন এরিয়ার মানুষ এক জায়গায় এসে শিক্ষাটা নিচ্ছে, তাহলে কি হচ্ছে, তাদের মধ্যে ঐক্যটা গড়ে উঠছে। ঠিক আছে, একতাটা গড়ে উঠছে, সেটাই বলতে চেয়েছি। ঠিক আছে, তারপরে হচ্ছে যে উম, এসব বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন অঞ্চলের ছাত্র ও অধ্যাপকেরা সমবেত হতেন, যেটা বললাম। তারা জানতেন যে তারা একই বিশ্ববিদ্যালয় বা একই আচার্যের শিষ্য, এর ফলে তাদের মধ্যে ঐক্যবোধ সুদৃঢ় হতো। যেটা বললাম তোমাদেরকে, তারা যেহেতু সবাই একই জায়গায় আসছে এবং একই আচার্য থেকে শিক্ষা গ্রহণ করছে, তাহলে কি হচ্ছে, তাদের মধ্যে একটা একতাটা চলে আসছে। তারপর আছে প্রাচীন যুগে ভারতে রাজনৈতিক
অনৈক্য বিদ্যমান থাকলেও সমগ্র ভারতব্যাপী রাজনৈতিক ঐক্যের আদর্শ কিন্তু সুপ্রাচীন। ঠিক আছে, তাহলে কি বলছে, ভারতের মধ্যে রাজনৈতিক অনৈক্য যদি থাকলেও, যদিও আছে যে রাজনৈতিক দিক থেকে ভারত যদিও যতই বলা হয় যে রাজনৈতিক দিকে ভারতের কোনো মিল নেই, তবুও কিন্তু যদি দেখি আমরা, তাহলে সমগ্র ভারতবর্ষব্যাপী রাজনৈতিক আদর্শ কিন্তু অনেক আগে থেকেই রয়েছে। তারপর রয়েছে ভারতবর্ষ নামটি একটি ভৌগোলিক ধারণার পরিচায়ক হলেও এর একটি রাজনৈতিক গুরুত্ব আছে। অর্থাৎ বলছে ভারতবর্ষ নামটার একটা ভৌগোলিক পরিচয় থাকলেও তার মধ্যে কিন্তু একটা রাজনৈতিক পরিচয়ও আছে। কি বলছে, যে এই নামটির সঙ্গে বিশাল ভূখণ্ডের অধীশ্বর একটি সার্বভৌম রাজতন্ত্রের ধারণাও জড়িত। ঠিক আছে, তাহলে কি বলছে, যে একটি বিশাল ভূখণ্ডের অধীশ্বর একটি সার্বভৌম রাজতন্ত্রের ধারণা জড়িত। ভারতবর্ষ বলতে কিন্তু একটা সবাই ভাববে যে একটা বৃহত্তর রাজনৈতিক এরিয়া। ঠিক আছে, তাহলে সেটাই বলছে ভারতবর্ষ মানে কিন্তু শুধু ঐক্যের জায়গা নয়, তাদের মধ্যে কিন্তু একটা বৃহত্তর রাজনৈতিক দিকটা রয়েছে। তারপর কি বলছে, বেদ পুরাণ প্রভৃতি প্রাচীন ধর্মশাস্ত্র ও সাহিত্যে রাজতন্ত্রের ধারণা জড়িত। না, ঠিক আছে, সরি, বেদ পুরাণ প্রভৃতি প্রাচীন ধর্মশাস্ত্র ও সাহিত্যে রাজ চক্রবর্তী, একরাট, বিরাট, সম্রাট, রাজাধিরাজ প্রভৃতি উপাধি এবং রাজসূয় এবং বাজপেয়, অশ্বমেধ প্রভৃতি যজ্ঞের কথাও বারংবার উল্লেখিত আছে। ঠিক আছে, তাহলে কি বলছে, যে রাজতন্ত্রের মধ্যেও কিন্তু এত বড় বড় যে ভারতে বলতেছে যে প্রাচীন যুগে ভারতের অনৈক্য থাকলেও কিন্তু এই যে এত বড় বড় মানে রাজনৈতিক ধারণা যদি নাও থাকে, তাহলেও কিন্তু আমরা বলতে পারবো যে যদি প্রাচীন ধর্মগ্রন্থ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রাজ চক্রবর্তী, একরাট, বিরাট এগুলো কিন্তু কিছুই না, কারোর নাম নয়, এগুলো হচ্ছে এক একটা উপাধি। ঠিক আছে, তাহলে এইগুলো যেহেতু এত বড় বড় উপাধি, এই উপাধিগুলো কখন দেয়, একটা রাজনৈতিক ব্যাপার থাকবে তবে তো উপাধিগুলো দেবে। ঠিক আছে, এবার আরও বলছে যে ধর্মীয় ব্যাপারের মধ্যেও কিন্তু রাজনীতি থেকে যাচ্ছে, যেমন অশ্বমেধ, বাজপেয়, রাজসূয়। অশ্বমেধ যদি তোমরা আরও ডিটেলসে পড়বে ভিতরে, ইতিহাসের ভিতরে, তখন তারা দেখতে হবে যে অশ্বমেধ যজ্ঞ, ঠিক আছে, এইসব যজ্ঞের কথা উল্লেখ করা আছে, এগুলো কিন্তু রাজকীয় যজ্ঞ। ঠিক আছে, তারপর হচ্ছে তাহলে বলছে যে এই যে আমরা বললাম যে ঐক্য রয়েছে, ঐক্যর সাথে কিন্তু রাজনৈতিক ব্যাপারটা তো রয়েছে। যতই বলুক যে রাজনৈতিক অনৈক্য রয়েছে, কিন্তু তাও রাজনৈতিক কিন্তু একটা ঐক্য থেকেই যাচ্ছে ভারতবর্ষ বললেই। তারপর হচ্ছে যে প্রাচীন ভারতে রাষ্ট্রীয় ঐক্য ও সার্বভৌমত্বের আদর্শ কতটা প্রবল ছিল, এগুলি তারই প্রমাণ। ঠিক আছে, তাহলে কি বলছে, রাষ্ট্রীয় ঐক্য মানে রাষ্ট্রগুলির মধ্যে একটা ঐক্যতা ও সার্বভৌমত্ব, অর্থাৎ আমি সেটা বা আমি স্বয়ংসম্পূর্ণ, এই যে স্বয়ংসম্পূর্ণ একটা সার্বভৌমত্ব এরিয়া, এই দুটো কথা যে কতটাভাবে মিল রয়েছে, এগুলো এই যে একরাট, বিরাট, সম্রাট, রাজাধিরাজ, এগুলো তারই প্রমাণ। তারপর হচ্ছে ইংরেজ শাসন, এখানে যে হেডিংটা দেওয়া রয়েছে ইংরেজ শাসন ও স্বাধীনতা সংগ্রাম। ঠিক আছে, এবার আমরা দেখব ইংরেজ শাসন ও স্বাধীনতা সংগ্রাম। ইংরেজ শাসনে ভারতের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এবার বলছে মডার্ন ভারতের রাজনৈতিক যে একটা ঐক্যতা যেটা আমরা রয়েছে, সেটা কিন্তু ইংরেজদের শাসনের ফলেই কিন্তু গড়ে উঠেছে। সংবাদপত্র ও রেলপথের প্রবর্তন এবং নতুন মধ্যবিত্ত সম্প্রদায়ের কার্যকলাপ ঐক্যের আদর্শকে সুদৃঢ় করে। তাহলে কি বলছে, যে সংবাদপত্র ও রেলপথের প্রবর্তন এবং নতুন মধ্যবিত্ত সম্প্রদায়ের কার্যকলাপ ঐক্যের আদর্শকে সুদৃঢ় করে। এই যে রেলপথ তৈরি, এই যে সংবাদপত্র প্রতিবেদন করা বা সংবাদপত্র সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে দেওয়া, এই যে মধ্যবিত্ত যেটা সম্প্রদায় সৃষ্টি হয়েছে, সেই মধ্যবিত্ত সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য করা বা কাজে নিয়োগ করানো, এগুলো কি করছে, এগুলো কিন্তু ইংরেজরা কি করেছিল, ভারতীয়দের মধ্যে আরো ঐক্যতা এনে দিয়েছিল। রেলপথের ফলে কিন্তু ভারতের দূরত্ব বজায় রাখেনি, ভারতে কিন্তু ঐক্যতা এনে দিয়েছে, একটা অঞ্চলের মানুষকে একটা অঞ্চলের মানুষের জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। এগুলোর ফলে ঐক্যতাটা বেড়েছে ভারতের। সংবাদপত্রের ফলে অন্য দেশের মানুষের কথা বা অন্য জায়গায় ভারতের অন্য প্রান্তের মানুষের কথা কিন্তু মানুষ জানতে পেরেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে স্বাধীনতা সংগ্রামের কালে আসমুদ্র হিমাচল সকল ভারতবর্ষের অন্তরে এই ঐক্যের আদর্শ যথার্থ রূপে পরিগ্রহ করে এবং দেশবাসী একাত্ম হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়। ঠিক আছে, এবারে বলছি যে ইংরেজরা যেমন ভারতের মধ্যে বিভেদ এনে দিয়েছিল প্রথমে, কিন্তু তারা কিন্তু শেষের দিকে যে ভারতকে ইংরেজদের প্রতি তুষ্ট হয়ে, ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হয়ে সমস্ত ভারতবাসী একত্রিত হয়ে যে লড়েছিল, সেটা কিন্তু একত্রিত হওয়ার ফলেই ঐক্যতাটা এসেছিল। ঠিক আছে, তাহলে ইংরেজরা কিন্তু এইগুলো ভালো ভালো করে দিয়ে গেছে আমাদের জন্য। তারপরে হচ্ছে কি হচ্ছে, সেদিন ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীত ও ধ্বনি দেশবাসীকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করে। ঠিক আছে, বন্দে মাতরম যে ধ্বনিটা, যেটা ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা, সেগুলো কি করেছিল, সেই ধ্বনিটি দিয়ে সমস্ত ভারতবাসীর মুখে একই ধ্বনি শুনতে পাওয়া গেছিল, বন্দে মাতরম।
এর ফলে সবারই মুখে মুখে যেহেতু একই কথা, অর্থাৎ তাদের মনেও একই কথা ছিল যে ইংরেজদেরকে আমাদের দেশ থেকে তাড়াতে হবে এবং ইংরেজ শাসন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এর ফলে তাদের মধ্যে এক অদ্ভুত একতার সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, এবার এটা হাইলাইট করেছি ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, কারণ এরকম প্রশ্ন আছে যে বন্দে মাতরম ধ্বনিটি কার। ঠিক আছে, এবার বন্দে মাতরম ধ্বনিটি ঋষি বঙ্কিমচন্দ্রের, মনে রাখবে এটা। ঠিক আছে, তারপর দেখি, তারপর আছে ভারতীয় ঐক্যের আদর্শ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর এক গভীর আন্তরিক ও মৌলিক ঐক্যের কথা বলেছেন। তার মতে তাহলে কি বলছে, ভারতীয় ঐক্যের আদর্শ প্রসঙ্গে যে ভারতীয়দের মধ্যে এত যে ঐক্য, এই ঐক্যের যে আদর্শ, সেই আদর্শ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর এক গভীর আন্তরিক ও মৌলিক ঐক্যের কথা বলেছেন। কি বলেছে, যে তার মতে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও আচার আচরণের পার্থক্য সত্ত্বেও এক আন্তরিক ও মৌলিক ঐক্যবোধ ভারতবাসীকে ঐক্য সূত্রে আবদ্ধ করেছে। ঠিক আছে, তাহলে ওই যে প্রথমেই যেটা বলা হয়েছিল যে এক অদ্ভুত শক্তি আছে ভারতীয়দের মধ্যে, যেটার ফলে মানে ঐক্যতার শক্তি। ঠিক আছে, সেটাই আবার বলেছে যে জাতি, ধর্ম, ভাষা, আচার আচরণের পার্থক্য ভারতবাসীর মধ্যে আছে, সমস্ত ভারতবাসীর মধ্যে আছে, কিন্তু এক আন্তরিক ও মৌলিক ঐক্যবোধ ভারতবাসীকে ঐক্য সূত্রে আবদ্ধ করেছে। ঠিক আছে, মানে এত পার্থক্য থাকা সত্ত্বেও কিন্তু আলাদা নয়। কেন? কারণ তাদের একটা আন্তরিক ও মৌলিক ঐক্যবোধ ভারতবাসীকে একটা ঐক্য সূত্রে আবদ্ধ করেছে, অর্থাৎ একটা ঐক্যের চেনে বেঁধে রেখেছে। ঠিক আছে, তা বলছে এই ঐক্যবোধ কোনো প্রকার রাজনৈতিক ও ভৌগোলিক ঐক্যের উপর নির্ভরশীল নয়। আমি যেটা আগেও বলেছিলাম যে এগুলো কিন্তু রাজনৈতিক ঐক্য বা ভৌগোলিক অবস্থানের জন্য কোনো ঐক্য নয়, বা ভৌগোলিক ঐক্যের কোনো মানে ভৌগোলিক ঐক্যের উপর কিন্তু কোনো নির্ভরশীল নয়। এটা কিন্তু সম্পূর্ণরূপে, তাই বলছে এই একতাই হলো সম্পূর্ণভাবে ভারতবর্ষের অন্তরের একতা। ঠিক আছে, সেটাই বললাম যে কোনো ভৌগোলিক একতা বা রাজনৈতিক একতা নয়, যে রাজনৈতিক প্রেশারে তারা একতা হচ্ছে বা রাজনৈতিক চাপের জন্য তারা হচ্ছে একত্রিত হচ্ছে, এটা কিন্তু নয়। বা কোনো ভৌগোলিক চাপের জন্য বা ভৌগোলিক অবস্থানের জন্য তারা কিন্তু একত্রিত হচ্ছে, সেটা নয়। তারা কি করছে, যে তাদের অন্তরের মধ্যে একটা একতাটা আছে। ঠিক আছে, এগুলো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, কখনোই সেটা বাহ্যিকভাবে হতে পারে না, একতাটা সম্পূর্ণরূপে আন্তরিক। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে আজকে যেটা পড়ছি, তাহলে কি হচ্ছে যে বলে দিই যে ঐক্যবোধে কোনো প্রকার রাজনৈতিক ও ভৌগোলিক ঐক্যের উপর নির্ভরশীল নয়, এই একতা হলো সম্পূর্ণরূপে ভারতবাসীর অন্তরের একতা। ঠিক আছে, তার মানে এটা কি বলতে চাইছে, যে ভারতবাসী অন্তরের মধ্যে যে একতাটা গড়ে উঠছে সেটা কিন্তু কখনোই রাজনৈতিক দিক থেকে বা ভৌগোলিক দিক থেকে গড়ে ওঠেনি, বা কোনো মানুষের ভিতরের যেটা প্রভাব সেটা কিন্তু কখনোই বাহ্যিক দিক থেকে আনা যাবে না, বা বাহ্যিক দিকের প্রভাবের জন্য কিন্তু ভিতরে প্রভাবটা পড়ে না। ঠিক আছে, এটা সম্পূর্ণরূপে ভিতর থেকে আনতে হয়। তাই বলেছে যে এগুলো সম্পূর্ণরূপে ভারতবর্ষের অন্তরের একতা। ঠিক আছে, এবার আমরা দেখবো যে আজকে কী কী পড়ার আছে, বা আজকে থেকে যেটা পড়লাম সেখান থেকে মুখস্থ করার মধ্যে কী কী আছে বিশেষের জন্য। ঠিক আছে, এবার দেখছি এখানে প্রথমে হাইলাইট করেছি যে ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর সমন্বয়ের আদর্শকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলে আখ্যায়িত করেছেন। এটা পড়ার মতো প্রশ্ন। প্রশ্ন কীরকম আসবে, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই আদর্শটিকে কে বলেছেন? ভারতবর্ষের সমন্বয়ের আদর্শ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা কে বলেছেন? এটা হবে ঐতিহাসিক স্মিথ বলেছেন যে ভারতবর্ষের সমন্বয়ের আদর্শকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তারপরে এখানে দেখে নেবো, এখানে আছে হাইলাইট করা, তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর ভারতের অধিকাংশ লিপির উৎপত্তি ঘটেছে ব্রাহ্মী লিপি থেকে। আমি যে বললাম যে বিভিন্ন লিপি আছে, সেই লিপিগুলোর বেশিরভাগই উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে, এবং অন্যান্যগুলো আরও 7-8টি ভাষা থেকে উৎপত্তি। এবং ভারতের মধ্যে বিভিন্ন 200-র উপর ভাষা আছে, এবং সেই ভাষাগুলো বেশিরভাগই গড়ে উঠেছে খুবই অল্প মূল ভাষা থেকে। ঠিক আছে, তারা বলেছে যে উত্তর ভারতের অধিকাংশ লিপির উৎপত্তি ঘটেছে ব্রাহ্মী লিপি থেকে। ঠিক আছে, উত্তর ভারতে যে বিভিন্ন লিপি পাওয়া গেছে সেই লিপিগুলোর বেশিরভাগই ব্রাহ্মী লিপির সঙ্গে মিল পাওয়া গেছে। তাহলে মনে রাখবে যে উত্তর ভারতের লিপিগুলি ব্রাহ্মী লিপি থেকে গড়ে উঠেছে। আবার এদিকে চলে আসবো, এদিকে এলে দেখতে পাবো যে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীত ও ধ্বনি দেশবাসীকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করেছে। ঠিক আছে, তাহলে আবার প্রশ্ন আসবে যে বন্দে মাতরম ধ্বনিটি কার, তখন তোমাদেরকে বলতে হবে যে বন্দে মাতরম ধ্বনিটি হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্রের। ঠিক আছে, তাহলে আজ হলো এতটুকুই, বেশি যাচ্ছি না, এতটাই দাগ থাকলো। কাল আমরা পড়বো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান। ঠিক আছে, যত ভিতরে যাব তত কিন্তু কঠিন হতে হতে যাবে, এগুলো উপর খুব বেশি পড়ার নেই, প্রশ্নের সংখ্যা খুবই কম। ঠিক আছে, যতটুকু বললাম ওগুলো শুধু শুনে রাখো ভালো করে, বাস তাহলেই হবে। যেগুলো বললাম হেডিং করে দিলাম, শুধু সেগুলো মুখস্থ করার মতো মুখস্থ করে রেখো। এগুলো তোমরা সাধারণত জানোই যে বন্দে মাতরম ঋষি বঙ্কিমচন্দ্রের। ঠিক আছে, তারপর ব্রাহ্মী লিপি, উত্তর ভারতের অধিকাংশ লিপি ব্রাহ্মী লিপির মিল পাওয়া গেছে।
তারপরে স্মিথ, এটা মনে রাখবে, মিস স্মিথ ভারতকে বলেছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ঠিক আছে, আজ তাহলে এটুকুই থাক। তোমরা যদি আমার আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে সেই ভিডিওটির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা গিয়ে দেখে নেবে। ঠিক আছে, আজ তাহলে এটুকুই থাক। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, টাটা।